আপনার হৃদয়টা অনেক বড় হয়ে যাবে। আপনার যদি ঠিক মতো শিক্ষাটা আপনার মধ্যে আসে বা প্রাপ্তি ঘটে, তখন কিন্তু আপনার হৃদয়টা অনেক বেড়ে যাবে। ভালোবাসা মানুষের প্রতি, নিবেদিতাই ভালোবাসা, হৃদয়বত্তা, প্রেম, এগুলিকে তিনি শিক্ষার অঙ্গ হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। নিবেদিতাকে কিন্তু স্বামীজি শিখিয়ে দিয়েছেন বলে তা না, তিনি ভারতবর্ষের আবহাওয়া এসে ভারতবর্ষকে দেখে তার উপলব্ধি, তিনি সবচেয়ে যেটা উপলব্ধি করেছেন ভারতবর্ষের মেয়েদের দেখে। শারদানন্দজি যখন নিবেদিতা আসার পরে স্বামীজি তাকে কি উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছেন যখন জেনে গেছেন যে ভারতবর্ষের মেয়েদের আপগ্রেড করা তার উদ্দেশ্য, মেয়েদেরকে একটু শিক্ষার আলো দেখিয়ে তাদের একটু সঠিক পথে যাতে তারা এগোতে পারে, তারা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাদের বুদ্ধিমত্তা সবকিছু আছে, একটু শিক্ষাটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার, তাহলে তারা নিজের মধ্যে ঠিক হবে। কিন্তু নিবেদিতা এসে যা দেখলেন ভারতবর্ষের মেয়েদের প্রতি, তিনি দেখে অবাক হয়ে গেলেন এবং শারদানন্দজি কে বলছেন যে এইসব মেয়েরা আপনাদের যে বাড়ির বা সমাজের কথাটা বলেছিল আধখানা, বলার পরেই শারদানন্দ তুমি ঠিকই বলেছো, নিবেদিতা কি বলতে চাইছেন পুরোটা শুনলেন না, তার আগে বললেন শারদানন্দজি সবই ভালো, বুঝছো না, আমাদের মেয়েদের সব ভালো, কেবল খালি ওরা একটু অজ্ঞ, শিক্ষাটা কম। নিবেদিতা কি বলছেন, শিক্ষা বলতে কি বোঝেন আপনারা? শিক্ষা বলতে বিদেশি ডিগ্রি বা বিদেশি ভাষায় কথা বলতে বলা বা বিদেশি ভাষায় লেখালেখি করা, কথাবার্তা বলা, এটাই কি শিক্ষার সব? কোথায় পাবেন এদেশের মতো পবিত্রতা, এদেশের মতো মেয়েদের হৃদয়বত্তা? কোথায় পাবেন এদেশের মতো মেয়েদের সংযম? কোথায় পাবেন এদেশের মেয়েদের মতো সতীত্ব, যেটা তাদের আজীবন তারা সংরক্ষণ করে এগিয়ে চলে? সতীত্ব নষ্ট হলে তারা জানেন তাদের মৃত্যুর সমান। তাহলে তাদের স্নেহ, মায়া, মমতা, এগুলো ওই অজ্ঞতার কাছে কিছু নয় বলছেন। বিদেশি ভাষা শিখে দুটো ইংরেজিতে কথা বলতে পারলো, দুটো লিখতে পারলো, পড়তে পারলো, তারপরে তাদের বাড়ির প্রতি কর্তব্য আচরণ সম্ভবভাবে সেগুলি প্রতিপালিত হলো না, তাহলে তাকে শিক্ষিত বলবেন আপনি? নিবেদিতা যেন শারদানন্দের চোখ দুটো খুলে দিলেন। এদেশের মেয়েরা, নারীরা কি কর্তব্য করে স্বামীজির মুখে সেগুলি শুনেছেন। নারী জাতি ভারতবর্ষের একটা আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, মীরাবাই, হৈমবতী, উমা, এরা সব একটা আদর্শ। সীতা, দ্রৌপদী, গান্ধারী, এক একটার একটা দিক রয়েছে। গান্ধারীকে তিনি বারবার তুলে ধরেছেন নিবেদিতা। এই মহিলা দুর্যোধনের মতো সন্তানকে জন্ম দিয়েছেন। মাতার অপত্য স্নেহ আছে, আমার ছেলে ভালো করেছে, আমার ছেলে কোনো ভুল করতে পারে না, আমার ছেলে অন্যায় করতে পারে না। কেউ এসে রিপোর্ট করছে, নালিশ করছে আমার ছেলে মেরেছে, আপনার ছেলে আমার ছেলেকে মেরেছে, না এটা ভুল হয়েছে, তোমার ছেলে হয়তো আগে মেরেছে তারপরে মেরেছে, এটাই আমরা প্রথমে বলবো, এটাই স্বাভাবিক। গান্ধারী দুর্যোধনের দেহটাকে লোহায় পরিণত করে দিল যাতে কেউ তাকে ক্ষতি না করতে পারে। কিন্তু মায়ের কাছে লজ্জা বোধটা দেখাতে গিয়ে সেখানে একটা জায়গাকে তিনি আবরণ দিয়ে গেছিলেন, সেই উল্টাতেই পরে ভীম গলা দিয়ে মেরে তাকে শেষ করে দিয়েছিল। আপনারা জানেন সেই ইতিহাস। তা সেই মা তাকে আশীর্বাদ দিয়ে তাকে একদম সুপুরুষ বানিয়েছেন, তার সাথে সাথে অমৃতত্ব দিয়ে দিয়েছেন যেন সে আর মরবে না, এরকম তাকে সন্তান কিছু করতেই পারে। আবার যখন সে অধর্ম করতে যাচ্ছে, পাণ্ডবদের প্রতি সে অত্যাচারে একবারে জর্জরিত করছে, যখন যুদ্ধ করতে যাচ্ছে, মায়ের কাছে যখন আশীর্বাদ দিতে এসে মা তাকে কি বলছেন? যত ধর্ম তত জয়, যেখানে ধর্ম সেখানেই জয়। অর্থাৎ সেখানে কিন্তু সেই মাতৃত্ব, তার স্নেহ, মায়া, মমতা, তার অভদ্র স্নেহ, সেগুলো সেখানে কোনোভাবেই প্রাধান্য পাচ্ছে না।
আদর্শ নারী। আবার ধৃতরাষ্ট্র তার স্বামী, ধৃতরাষ্ট্র জন্মানো, কিন্তু গান্ধারী তো দুটো চোখ ছিল, কিন্তু গান্ধারী স্বামীর প্রতি এতখানি শ্রদ্ধাশীল, সারা জীবন চোখে ফেটে পেতে কাটিয়ে দিল, স্বামী তার চোখে দেখে না বলে। এ হেন নারী ভারতবর্ষের জাতীয় নারী আদর্শ তার কাছে। সীতা কত ত্যাগ, কখনো তার স্বামীর পিতৃসত্য পালনের জন্য স্বামীর সাথে কিচ্ছুর সাথে জঙ্গলে চলে যাচ্ছে, আবার রাবণ তাকে ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে, যখন ফিরে আসছেন সমাজ প্রজাদের প্রয়োজনে তাকে আবার পরীক্ষা দিতে হবে, একটার পর একটা পরীক্ষা দিচ্ছেন, তারপর লাস্টে তিনি নিজের পথ বেছে নিলেন। যে ধরনের দিকে তিনি আবির্ভূত হয়েছিলেন সেখানে তিনি বললেন, আমি তোমার আশ্রয় নিতে চাই। এখানে সবাই আমার একের পর এক পরীক্ষা নিয়ে আমার জীবনকে পরীক্ষাময় করে তুলছে। দেখুন, এই কদিন আগে আমরা রামায়ণ পড়ি, রামায়ণে রাম কি যেন রামের সত্যতা, 14 বছরের বাবার পিতৃসত্য পালন, প্রজার হত্যার কর্তব্য, সমানভাবে সীতা তার পাশাপাশি থেকে তাকে এইসব কর্তব্যগুলো পালন করতে সহায়তা করেছে, সেটা খুব একটা বেশি প্রাধান্য পায় না, বা আমরা সেই প্রাধান্যকে গুরুত্ব দিই না। আমি কিছুদিন যাবত দেখছি একটা দল গ্রুপ থিয়েটার নাটক তৈরি করেছে, তার নাম দিয়েছে সীতায়ন। রামায়ণ লিখেছে, একটা ড্যাশ দিয়ে কেটে দিয়েছে, দিয়ে পাশে লিখেছে রামায়ণ নয় সীতায়ন আজকের প্রয়োজন। এই সীতায়ন আজকে সীতার মতো নারীত্ব, সতীত্ব, সমস্ত কিছু দিক দিয়ে সেটা আদর্শ। ওই নিবেদিতা স্কুলে যখন মেয়েরা তাকে প্রশ্ন করছে, নিবেদিতাকে তিনি প্রশ্ন করছেন, নিবেদিতা ওই মেয়েদের প্রশ্ন করছে তোমাদের রানী কে এনেছে, তারা ভিক্টোরিয়া রাম বলছে বারবার। তখন তিনি রেগে যাচ্ছেন, তোমাদের রানী হতে যাবে কেন, ইংল্যান্ডের রানী, তোমাদের দেশ শাসন করতে করে তিনি শাসিকার ভূমিকায় থাকতে পারে, তোমাদের দেশের রানী কি হবে, তোমাদের দেশের রানী সীতা, সাবিত্রী, দময়ন্তী, এরা তোমাদের দেশের রানী। এই ভাবনা, যেটা বলতে বলতে এত কথার মধ্যে ঢুকলাম, নিবেদিতার চিন্তায় ভারতবর্ষের শিক্ষার ভিত্তি ত্যাগ এবং প্রেম, এটাই শিক্ষার মাপকাঠি। আপনি কতখানি অপরের জন্য ত্যাগ করতে পারছেন, আপনার বিবেক কতখানি একটা মানুষের জন্য কাঁদছে, হৃদয়টা কষ্ট পাচ্ছে, কষ্ট অনুভব করছেন, একজন দুঃখী কষ্ট বা মানুষের কষ্ট লাঘব করার জন্য কতখানি আপনি সমব্যথী হতে পারছেন, এটাই আপনার ভিতরে শিক্ষার বহিঃপ্রকাশ ঘটবে। তার প্রতি আমরা কর্তব্য দেখি, রাস্তা দিয়ে যায় আমরা বিকেলকে দেখি, কাউকে দিতে ইচ্ছে করে, কাউকে দিতে ইচ্ছে করে না, সেখানে আপনি যদি কাউকে তার ওই কষ্ট পাওয়াটা দেখে তাকে কিছু সহযোগিতা করেন, আলটিমেটলি তার কষ্টটা দূর করলেন কতখানি, সে হয়তো অনুভব করলো, কিন্তু আপনার অনুভূতিটা অনেক বেশি হয়ে যাবে। ত্যাগে এবং তার প্রতি কর্তব্য করে দেখবেন আপনি সারা দিনটা আপনার এত আনন্দ করবে, আজকে একটা ভালো কাজ করেছি। একটা মানুষ আমাকে দুটো অন্ন তুলে দিয়েছি, বা সে একটু খেতে চেয়েছিল, ক্ষুধার্ত হয়েছে অনেকক্ষণ ধরে, তার মুখে একটু অন্ন দিয়েছে, তার ব্রহ্ম ভেতরে যে অন্তরে ব্রহ্ম রয়েছে, সে সন্তুষ্টি লাভ করলো আমার দ্বারা। কিন্তু সেখানে আমি কর্তা নয়, কর্তা সে, সে আমাকে সেই সুযোগটা দিল তাকে সেবা করা, সেই সুযোগটা আমি পেয়ে ধন্য হলাম। আমার ত্যাগটা সেখানে ওই সেবার সুযোগটা নিয়ে আমার মহত্বতা পরিচয় করুন। তাই নিবেদিতা বলছেন আমাদের শিক্ষার ভিত্তি কিন্তু ত্যাগ এবং প্রেম। এই আত্মত্যাগেই প্রেমের জন্ম, আবার প্রেমের ত্যাগের উৎপত্তি ও প্রসার। ত্যাগ মানে নিঃস্ব হয়ে যায় না, অক্ষয় ধরে ধনী হওয়ার পথই হচ্ছে ত্যাগ। ত্যাগের মানে সংসারের ভয়ে পালিয়ে যাওয়া না। আমরা রামকৃষ্ণ মিশনের সাধুদের বলি, তারা ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে এসেছে,
কদিন আগে প্রেমানন্দজির জন্মতিথি ছিল, সেখানে একটি জায়গায় পৌঁছিলাম। আমার বোধানোর সময় সেদিনে অনুষ্ঠান ছিল, আলোচনা ছিল। সেখানে ধীরানন্দজি বলে একজন সন্ন্যাসী, প্রেমানন্দজি সব নিজে এন্ট্রান্স পাস করতে পারে, তিনি খুব লজ্জিত ছিলেন। ঠাকুর তাকে বলছিলেন, একজন এসে খবর দিচ্ছেন ঠাকুরকে, ঠাকুরের কাছে আসা যাওয়া করে সবাই ভক্তরা, তার পার্শ্বরা আস্তে আস্তে পরবর্তীকালে তারা সন্ন্যাসী হবে, ত্যাগী সন্ন্যাসী হবে। ঠাকুরকে কি হয়েছে একজন বলছেন সবাই সামনে হাঁটে ভাইয়া হাঁড়ি ভেঙে দেওয়ার মতো, ওর পাশ হয়নি, বলছে ভালো হয়েছে, পাস মুক্ত হয়ে গেল। সেই রকম এই পাস এন্ট্রান্স পরীক্ষায় যিনি পাশ করতে পারেননি, তিনি কিন্তু ব্রহ্মচারী যারা সন্ন্যাসী নতুন নতুন আসছেন তাদেরকে কিন্তু একদম বাধা নিয়মে প্রশিক্ষণ কেন্দ্রে ব্রহ্মচারীদের শিক্ষা সঠিকভাবে দিচ্ছেন। একজন ব্যক্তি সন্ন্যাসী, সে তার খুব আনন্দের সাথে বাগানে কাজ করতে তার খুব ভালো লাগছে, সে পড়ার টাইমটা ওখানে যাচ্ছে না, সে বাগানে কাজ করছে। বলছে কি রে, কুলি হয়ে কাটিয়ে দিবি নাকি, শ্রমিক বা কুলি হয়ে কাটিয়ে দিবি, পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করবি না? সে তখন বলছে যে অমুক পড়ে, আমি শুনি, আমি শুনতে পাই, আমি তার কাছ থেকে শুনে শুনে আমি মনে রাখি। বলছে ও, তুই নিজে পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগে না? ধীরানন্দজি পাশে দাঁড়িয়েছিলেন। ধীরানন্দজি বলছেন পড়ার উপায় ঘর ছেড়ে পালিয়ে তো সন্ন্যাসী হলো, তাকে আবার পড়ার জন্য ঘরে পাঠাচ্ছে পড়তে। গম্ভীর হয়ে গেলেন প্রেমানন্দ। এরকম হচ্ছে শিক্ষাটা দরকার। শিক্ষাটা কোন শিক্ষার জন্য? ঠাকুরও তাকে বলেছেন ওই শিক্ষাটা, যে শিক্ষাটা আপনার অন্তরের উপলব্ধি, ভালোবাসা, প্রেম, ত্যাগ এগুলোকে জাগিয়ে দেবে, হৃদয়বত্তা আপনার মধ্যে বৃদ্ধি হয়ে যাবে। তাই একমাত্র উপায় হচ্ছে আত্মত্যাগ। সে ত্যাগ আবার স্বার্থবোধহীন হওয়া যায়, যার ত্যাগে অজ্ঞাতসারে অভিমান বা কামনার দ্বারা স্পর্শ হয়, তার অমূল্য দানও ধুলি মুষ্টি দানের মতো তুচ্ছ হয়ে যায়। শিক্ষার্থীকে মনে রাখতে হবে, নিবেদের কথা একদম, তার উন্নতির লক্ষ্য কেবল নিজের কল্যাণ নয়। আমরা লেখাপড়া করি, নিজের একটা চাকরি পাবো, ভালো অর্থ রোজগার করবো, প্রথমে আমার পরিবার, প্রথমে আমি নিজে, তারপরে আমার পরিবার সুখী স্বাচ্ছন্দ্য থাকবে। নিবেদিত বলছেন তা নয়। তিনি একটি জায়গায় অসাধারণভাবে নিবেদিত একটা জায়গায় বলেছেন যে প্রথম যারা শিক্ষাপ্রাপ্ত হলো দেশের পয়সায়, দেশের অর্থে। আমরা যে শিক্ষা গ্রহণ করি, একটি ছেলে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বা পিএইচডি করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা যে শিক্ষাটা গ্রহণ করছে, এখন তো অধিকাংশ কলেজ, স্কুল কলেজে অধিকাংশই গভর্নমেন্ট লেভেলেই তাদের ফিসগুলো মুকুব হয়ে গেছে অনেকটাই, যেখানে আছে অল্প পরিমাণ দিতে হয়। তার টাকাগুলো কোথেকে আসছে? শিক্ষকদের মাইনে, ইলেকট্রিসিটি, বাড়ি, ইনস্ট্রুমেন্ট, তার গবেষণা কেন্দ্র, সমস্ত কিছু যদি দেখা যায় সেগুলো তো সরকার তরফ থেকে দিচ্ছে। তার মানে সরকার আপনাকে দিয়েছিল। তিনটি জিনিস মনে রাখতে হবে। নিবেদিতা, স্বামীজি এগুলো ভীষণভাবে বলতেন ওরা, যে আমাদের মা বাবার কাছে যেমন ঋণ রয়েছে সেটা শোধ করতে হবে, তারা পৃথিবীর আলো দেখিয়েছেন, তেমন সমাজের কাছে ঋণ রয়েছে। সমাজ আপনাকে সুস্থ পরিবেশ দিয়েছে, এই সুস্থ পরিবেশ না হলে আপনি বাঁচতে পারতেন না, আপনার সমস্ত ইচ্ছাগুলো পূরণ হতো না। আর যে সরকার, যে দেশ আপনাকে সুযোগগুলি সমস্ত সামনে এনে দিলেন, তার প্রতি আপনার একটা কর্তব্য থাকবে, আর দেশের জনগণের প্রতি কর্তব্য আপনার থাকতে হবে। নিবেদিতা বলছেন প্রথম আপনার শিক্ষা শেষ হওয়ার পরে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে অর্থ উপার্জনের আগে 2 বছর পৃথিবীর 2 দেশের নাম তিনি বলছেন, সেই 2 দেশের মতো আমাদের ভারতবর্ষের মানুষদেরও, এই যুব সমাজকে প্রথমে 2 বছর দেশের জন্য সৈন্য বিভাগে তারা কাজ করবে, সিস্টেম মানবে, তারা ডিসিপ্লিন মানবে এবং নিয়মাবর্তিতা তারা সঠিকভাবে পালন করে দেশের স্বার্থে 2 বছর দেবে। তারপরে তারা নিজেদের স্বার্থ কায়েম করবে। এটি যদি হয়, দেশ ভালো থাকবে, তারাও ভালো থাকবে, নিজেদের ইচ্ছে লক্ষ্য সঠিকভাবে পূরণ হবে। তাই তিনি বলছেন এই নিজেদের কল্যাণ নয়, জন দেশ ধর্মের প্রতি দৃষ্টি রেখে যে শিক্ষা দেন
তাই শিক্ষার্থীকে যথার্থ মানুষ করে স্বদেশ সেবায় নিযুক্ত করে। এই স্বদেশ প্রীতি যখন হৃদয়ে দৃঢ় হয়ে দেশের সংস্কৃতি ও আদর্শকে গর্বের সঙ্গে শ্রদ্ধা করতে শেখায়, তখনই অপর জাতির মহত্ব ও উচ্চ আদর্শের যথার্থ মর্ম গ্রহণ করা আমাদের সম্ভব হবে। তার আগে নয় কিন্তু, নইলে আন্তর্জাতিকতায় মানে ইন্টারন্যাশনালিটিতে দোহাই দিয়ে অপর জাতির অনুকরণ করে চরিত্রকে নিকুষ্ট করে ফেলে। আপনাদের মনে থাকবে, নিবেদিতা শিক্ষা গ্রহণ করার আগে বা এদেশের নারীদের শিক্ষা দিতে যাওয়ার সময় তিনি প্রথম এসে তিনি যখন জেনেছেন যে আমাকে ভারতবর্ষের মেয়েদের জন্য আপডেট করার জন্য স্বামীজি এনেছেন, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য, স্বামীজি কি বলেছেন সেটা আমি আপনি আলোচনা করার বিষয় নয়, কিন্তু কি আলোচনা তাকে করেছে সেটা তার উপলব্ধিতে প্রকাশ পাবে সেটা এখন। নিবেদিতা তিনি এদেশের মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য প্রথম তিনি বেছে নিলেন, স্বামীজিকে বললেন আমি এদেশের যিনি শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে সেই মায়ের কাছে আমি থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই। এদেশের নারীদের উপযুক্ত হয়ে তাদের উপযুক্ত শিক্ষা আমি দেবো। তাদের উপযুক্ত না হতে পারে, এরা কি চায়, আমি ইংরেজ বিদেশি এসেছি, বিদেশি ভাবকে এখানে ফলাও করে বলে দিলাম আমি টিচার ছিলাম, সেটা ওদের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা বা গ্রহণযোগ্য হবে কিনা সেটা কে বলবে? স্বামীজি তাকে বারবার সাবধান করে দিয়েছেন, সেটা পরে আসছে একটু পরে। আপনাদের মনে থাকবে, মায়ের কাছে যোগী মা, গোলাম মা, গৌরী মা, এরা সবের মতো মহিষী নারীরা তারা সব রয়েছেন, তারা আচার বিশিষ্ট। একটি জায়গাতে পূর্ণাত্মানন্দজি লিখেছেন যে নিবেদিতা দেখছেন এবং তিনিও সেটাকে এমন কিছুতে লিখেছেন, একে অর্থোডক্স সমাজ, সেই অর্থোডক্স সমাজের আবার কতজন একবারে অর্থোডক্সের চরম, তারা মাকে ঘিরে রেখেছে। আমি সেখানে ঢুকবো কি করে? আমাকে তার মধ্যে ঢুকতে হবে এবং তার মধ্য থেকে ওদেরও বার করে নিয়ে আসতে হবে। ইট ইজ মাই চ্যালেঞ্জ। নিবেদিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যদি আসি, দেখব যিনি বলেছেন, যিনি নিজে বলছেন যে শিক্ষাকে আমরা বহন করে চলেছি, কখনো শিক্ষাকে আমরা বহন করতে পারিনি, তার উপরে ভর করে যে আমরা এগোবো, শিক্ষাকে আমাদের জীবনে রেখে তার উপরে ভর করে সেই ভাবনাতে আমরা এগোবো, কাজকর্ম করবো। সঠিক শিক্ষা হলে সেটা আমাকে ভারতপথ দেখাবে। এই রবীন্দ্রনাথই আবার তার ছোট কন্যা মীরা দেবীকে নিয়ে সরাসরি সক্ষতা নিবেদিতার সাথে জন্মে তার কাছে চলে গেছেন বাগবাজারে। গিয়ে তাকে প্রথম প্রশ্ন, তুমি যদি আমার মেয়েটির দায়ভার নাও, কি দায়ভার? নিবেদিতা জিজ্ঞাসা করছেন, বলুন এর শিক্ষাটা তোমাকে দায়িত্ব নিয়ে এগিয়ে দিতে হবে। নিবেদিতা তাকে প্রশ্ন করলেন যে আপনি কি ধরনের শিক্ষার কথা বলছেন? কেন ইংরেজি শিক্ষা? ব্রিটিশ রাজ চলছে, আমাদের পরিবার অনেকেই বিদেশে গেছে, বিদেশে আছে, ওকে ওই বিদেশে যেতে হবে। দ্যাটস ওয়াই ওকে ইংরেজি শিক্ষায় এমনভাবে শিক্ষিত করে দিতে হবে যাতে ওর ইন ফিউচারে she will not face any problem in abroad. বিদেশে গিয়ে যাতে তার কোনো রকম অসুবিধে না হয়, এটি আমার তোমার প্রতি অনুরোধ, ওকে ইংরেজি শিক্ষা। একটা বিদেশি ভাষাকে জোর করে গিলিয়ে দিয়ে আপনি ওকে শিক্ষা দিতে বলছেন। আর একজন রবীন্দ্রনাথ ঠাকুরের একজন যিনি জীবন রচনা করেছেন বিদেশি, তিনি এটা নিবেদিতার মুখকে নিজে শুনেছিলেন, ওই জীবনের মধ্যে তিনি লিখেছেন যে সরাসরি রবীন্দ্রনাথকে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আপনি ঠাকুর বাড়ির এই কন্যা সন্তানকে আপনি আমার কাছে এনেছেন মেম বানাবার জন্য, আর কোনো জায়গা পেলেন না, আমাকেই আপনি চয়েস করলেন? আপনি কি জানেন আমি যে উদ্দেশ্যে এসেছি প্রথম থেকে এদেশীয় জাতিগত নৈপুণ্যতা
ব্যক্তিগত বৈশিষ্ট্যতা, এগুলি তাদের মধ্যে জাগিয়ে দেয়াই আমার উদ্দেশ্য। জাতীয় ভাবনায় শিক্ষার্থীকে আগিয়ে দিতে হবে। নিবেদিতাকে সে অনেক পরিশ্রম করতে হয়েছিল। দুটো ইংরেজিতে লেকচার দিয়ে শিক্ষা দেওয়া নয়, তার যে শিক্ষা পদ্ধতি, মায়ের কাছ থেকে তিল তিল করে বসে যে ক্ষমা, তিতিক্ষা, তার হৃদয়াবত্তা, তার প্রেম, ত্যাগ, সেগুলো দেখতে দেখতে তিনি তার স্কুলে সূচিশিল্প থেকে শিল্প থেকে আরম্ভ করে শিক্ষার বিভিন্ন দিককে তিনি তুলে ধরেছিলেন। আমাদের দেশে শিক্ষার যদি দেখি 1847 সালের পর থেকে যেভাবে বারাসাতে বেশ কয়েকটি স্কুল তৈরি হয়, বিভিন্ন সব মানুষেরা করেছেন। বিদ্যাসাগর দায়িত্ব নেন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন তিনি স্কুল তৈরি করেছেন 1849 সালে। নারী শিক্ষার জন্য আস্তে আস্তে অনেকেই চেষ্টা করেছেন। রাধাকান্ত দেব, রামমোহন রায়, ডিরোজিও, ঠাকুর পরিবারের অনেকে শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। তাদের শিক্ষা কিরকম শিক্ষার চিন্তা ভাবনা ছিল তখনকার দিনে, যারা এইরকম স্থানে মানুষ, যারা ইংরেজি ভাবাপন্ন মানুষ, তারা ইংরেজি শিক্ষাটাকে একটু আয়ত্ত করে যে সমস্ত ছেলেরা ভালো পড়াশোনা করছে, ভালো অর্থ উপার্জনকারী হবে, তাদের সামনে একটা অনুষ্ঠান তৈরি করা, এটা বিয়ের উপযোগী হবে। উদ্দেশ্যটা যে বিয়ের উপযোগী করে দেওয়া, বিবাহ উপযুক্ত কন্যা তৈরি করা, তাদের সেইটুকু শিক্ষা দিয়ে দেওয়া। দ্যাট ওয়াজ দ্য মেইন অ্যাম্বিশন ফর আওয়ার গার্জিয়ান। নিবেদিতা এই জায়গাটা পুরো খণ্ডন করে দিলেন নারীদের ক্ষেত্রে। আমরা যদি দেখি নিবেদিতা এই স্ত্রী শিক্ষা সম্পর্কে দুটি চারটি কথা আরো সুন্দরভাবে বলেছেন তিনি বলছেন, আদর্শের প্রতি লক্ষ্য রেখে বর্তমান পরিস্থিতির উপযোগী শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওই যে আপডেটের কথা বলছিলাম, সেগুলি নিবেদিতা যেন তার অন্তর থেকে আসছে। আমি এই জিনিসটা আপনাদের বলে দিচ্ছিলাম আগে। বিদেশি শিক্ষার অনুকরণ করে শিক্ষার যথার্থ ফল লাভ অসম্ভব। এতক্ষণ ধরে যেটা রবীন্দ্রনাথের কথা বলছিলাম তার বিয়ের জন্য, অতীতের হিন্দু নারীরা তারা কি আমাদের লজ্জার কারণ ছিলেন? যে তাদের প্রাচীন সৌন্দর্য ও মাধুর্য, তাদের নম্রতা, ধর্মভাব, মানুষের প্রতি কর্তব্যপরায়ণতা, সেবাপরায়ণতা, পবিত্রতা, সংযম, এগুলো কি শিক্ষা নয়? পুঁথিগত বিদ্যালয়ে এই শিক্ষা? জাতীয় আদর্শ ভাবনায় নারীরা কি অ্যাডাপ্টেড ছিল না? সমাজে একটি পরিবারে একটি মেয়ে যত শিক্ষিতই তো স্বামী হোক, যদি স্ত্রী যদি অল্প শিক্ষিত বা না শিক্ষিত, মহিলা যদি তার বাড়িতে এসে পৌঁছায় বধূরূপে, তার কর্তব্য থেকে এতটুকু ত্রুটিতে এসে পৌঁছায়? কখনো না। স্বামীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, শাশুড়ি মায়ের প্রতি কর্তব্য, শ্বশুরের প্রতি কর্তব্য, দেওরের প্রতি কর্তব্য, সমস্ত অতিথিদের কর্তব্য তাকে রেগুলার করতে হয়। করতে করতে তিনি শাশুড়িকে দেখেছেন। নিবেদিতা একটা জায়গায় বলছেন, একটি মেয়ে তার বিয়ে হয়ে একটা পরিবারে বড় হলো, মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেল, সঠিক শিক্ষা পেয়েছে কিনা সেটা অ্যাপ্লাই হবে তার শ্বশুর বাড়িতে। হোয়াট এভার শি হ্যাড এনরিচড in her life, that has to be applied in her rest life with her husband. তার স্বামীর সাথে যে জীবনযাপনটা করবেন, তার শ্বশুর বাড়িতে যে জীবনযাপনটা করবেন, সেটা তিনি কতখানি শিখে এসেছেন মা বাবার কাছ থেকে, সংস্কারটা পেয়েছেন। অনেক সময় শাশুড়ি বলে, মা বাবা কি তোমাকে এটা শেখায়নি? কোথায় কোথায় আমরা বলি, হয়তো তাকে আঘাত দেওয়া হয়, কিন্তু এই যে শিক্ষাটা সে তার মা বাবার কাছ থেকে যতখানি শিখে এসেছে, কিন্তু আবার সমানভাবে প্রাসঙ্গিক সে এসে তার শাশুড়ি মাতাদের কাছ থেকে বা শ্বশুর বাবার কাছ থেকে যা শিখছে সেটাই সে প্রয়োগ করবে, এটা স্বাভাবিক। নিবেদিতা বলছে যে এই মেয়েরা, তখন তো 8-10 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, সেই বিয়ে হওয়ার পরে তিল তিল করে তারা শিক্ষা মা বাবার কাছ থেকে যতটুকু শিখে এসে, ঠাকুমা দিদিমার কাছ থেকে যা দেখেছে, শ্বশুর শাশুড়ির কাছে যা দেখছে, আস্তে আস্তে সেটাকে নিজের শরীরে নিজের জীবনে অ্যাডাপ্ট করে করে নিজে সেটা আপডেট হচ্ছে। আর আপডেট হতে হতে তিনি বলছেন যখনই ওই ছোট্ট বালিকাটি বধূ বেশে এই পরিবারে আসলো, এটি নিবেদিতার কথা, আমার কথা নয়। নিবেদিতা বলছে যখন বধূ বেশে তখন এই পরিবারে আসলো, আসার পরে সে যখন একটি সন্তানের জননী হলো, তখন তার শাশুড়ি বুঝে গেল, নাও she has reached in my place, সে এখন আমার জায়গায় পৌঁছে গেছে, এইবার তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। শাশুড়ি মা তখন তাকে তার চাবি ধারাটা তার নিজের পোশাক থেকে খুলে নিয়ে তার আঁচলে
বেঁধে দিবে শাশুড়ি মা। তাই নয়, সেখানেই শেষ নয়। এই নারীটি, এই বধূ বেশে আসা নারীটি সন্তানের জননী হওয়ার সাথে সাথে পরিবারের আত্মীয় পরিজনের প্রণামের যোগ্য হয়ে গেল। তাকে এসে লোকে বাড়িতে এসে প্রণাম করার সে যোগ্যতা পেয়ে গেল। আমরা বলি মাধ্যমিক পাশ করলে একটা চেয়ারে বসার যোগ্যতা আমরা পেয়ে যাই, অনেকে বলেন। সেরকম এই একটি নারী, সে যখন তার সঠিক কর্তব্যটা পালন করতে শিখলো, একটি সন্তানের জননী হলো সে। আসলে নারীর পূর্ণতা, নারীত্বের পূর্ণ বিকাশ তার মাতৃত্বে। আসলে সে পূর্ণ নারীতে পরিণত হলেন। তখন তাকে শ্রদ্ধার যোগ্য তিনি হলেন, তিনি প্রণামের যোগ্য হলেন। এটি নিবেদিতা বলছেন। এবার দেখবো তিনি বলছেন, নারীদের মধ্যে সহিষ্ণুতা, তাদের প্রেম, করুণা, শিশুসুলভ গভীরতা বর্জন করে আমরা পাশ্চাত্যের নানা তথ্য সংগ্রহ, সামাজিক উদ্দামতা, প্রাথমিক অপরিণত ফল তাই গ্রহণ করতে ব্যগ্র হয়ে যায়। আমরা এতভাবে ব্যগ্র হয়ে যাই, সেটাই আমাদের দিতে হবে। নতুনত্ব, ওই বিদেশি পোশাক, বিদেশি আচরণ, বিদেশি পোশাকের সাথে সাথে বেশভূষা আমাদেরকে মডার্নাইজ হতে হবে। নিজস্ব ভাবনাতে, জাতীয় ভাবনাতে মডার্নাইজ নয়, অনুকরণীয়। এটাকে নিবেদিতা ধিক্কার জানাচ্ছে। যে শিক্ষা বুদ্ধিবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে, তা প্রকৃত শিক্ষা হতে পারে না। আপনাকে বিনয়ী যদি না করে, আপনার যদি মাতৃত্বের মধ্যে যে বিনয়তা, আপনি ছেলেকে পুত্র স্নেহে লালন পালন করছেন, আপনার যে মাতৃত্বের একটা মাতৃভাব, স্নেহ, মায়া, মমতা, মায়ের মধ্যে মায়ের মধ্যে যেটা থাকা দরকার, সেটি যদি না থাকে, তাহলে তো আপনি পূর্ণ নারী বা নারী সত্যিকারের শিক্ষা পাননি আপনি। তাই সুতরাং ভারতীয় নারীদের জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যার লক্ষ্য হবে মানসিক, আধ্যাত্মিক ভিত্তিগুলির পরস্পরের সহযোগিতার বিকাশ। এই আদর্শের নির্বাচনে বোধহয় জগতের অন্যান্য দেশ অপেক্ষা ভারতবর্ষই সৌভাগ্য। অন্য সকল দেশের চেয়ে ভারতই বিশেষভাবে মহীয়সী নারীদের জন্মদাত্রী। ইতিহাস, সাহিত্য, যেদিকেই দৃষ্টি দিই না কেন, সর্বত্র তাদের মহিমাময় এই মহিম মূর্তির উদ্ভাসিত রূপটি আমরা দেখতে পাবো, খুঁজে পাবো। ভারতের বাইরে এগুলি খুব সচরাচর দেখা যায় না। ভারতের ইতিহাস এবং সাহিত্যের নারীত্বের যে জাতীয় আদর্শ বিরাজমান, যে শিক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই আদর্শকে উচ্চ স্থান দেয় না, তা কখনোই ভারতীয় নারীদের প্রকৃত শিক্ষা রূপে পরিগণিত হতে পারে না। আমি ভেবেছিলাম অনেক দূর যাবো, সময়টা বড় ভীষণ বেমান। এত তাড়াতাড়ি 50 মিনিট কাটিয়ে দিল, আমি বুঝতেই পারলাম না। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। নিবেদিতা তার যে স্কুলটা হবে, তিনি বেছে নিলেন মায়ের বাড়িতে থাকা ভারতীয় নারীদের দেখে শিক্ষা নিয়ে স্কুল তার যাত্রা শুরু করল। তার আগে তো অভিভাবক দরকার, যারা মেয়েদের পাঠাবে। ওই যে যাদের শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, যারা যারা এই শিক্ষাতে বিভিন্ন দেশের মানুষরা অগ্রগতি ভূমিকায় ছিলেন, বিদ্যাসাগরের মতো মানুষও ওই যে স্কুলগুলি বারাসাত থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার থেকে বিদ্যাসাগরকে গভর্নমেন্টের দায়িত্ব দেয়, সেই স্কুলগুলো সব মুখ থুবড়ে পড়ে। কারণ হচ্ছে ওই বিদেশি ভাবনাটার মধ্যে ঢুকে যাচ্ছে, দেশীয় ভাবনা, জাতীয় ভাবনা তার মধ্যে ছিল না বলে। নিবেদিতা শিক্ষার মধ্যে যেগুলো চেয়েছিলেন, সেই শিক্ষার মধ্যে তিনি বারবার চাইছেন শিক্ষাতে এই জিনিসগুলো থাকবে, সেখানে জাতীয় ভাবনা থাকতে হবে। এবং শিক্ষাতে কি কি থাকতে হবে তিনি বলছেন, জাতীয়তাকে বাস্তব রূপ দিতে গেলে সকল শিশু সন্তানের কাছে তার দেশের ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে শিক্ষা দিতে হবে, নাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই। নিবেদিতা বলছেন, ছাত্ররা যেন তীর্থযাত্রীর মতো ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, যেহেতু স্থান ও মানুষ সম্পর্কে প্রত্যক্ষ ও
অভিজ্ঞতা হওয়া যায়, সেইটা অর্জন করে তার দেশাত্মবোধ জেগে উঠবে। ভারতবর্ষের এক একটা জায়গায় এক একটা জায়গার এক একটা রকম সংস্কার, সেই সংস্কারগুলো সে উপলব্ধি করবে। তখন সে প্রকৃত শিক্ষা প্রাপ্ত হবে। শিক্ষা মা বাবার কাছ থেকে একটা শিক্ষা পাবে, আর একটা শিক্ষা পাবে সমাজের কাছ থেকে। আপনি ওনার সাথে না কথা বলে আমার সাথে বলুন না, সুবিধা হবে। আপনি কিছু বলবেন? টুপি মাথায় আপনাকে বলছি আমি, আপনি কিছু বলবেন? যারা শুনছেন তাদের মনোযোগটা কেন বিব্রত করছেন? আপনার যদি ভালো না লাগে বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন, কিন্তু অপরকে বিব্রত করবেন না। আমারও মনটা অন্য দিকে চলে যাচ্ছে। একটা চিন্তা নিয়ে আলোচনা যখন করা হয়, এটা একটা শিক্ষার একটা দিক। যখন যেটা করবো তখন সেই কাজটাই করবো। আজকে এখানে এসেছি, আপনারা মনোযোগ দিয়ে এটা শুনছেন, আমি যেটা বলছি আমিও মনোযোগ দিয়ে সেটাই বলছি। এটাও শিক্ষার একটা অঙ্গ। আপনার সুশিক্ষা হলে তবে আপনি সেই কর্তব্য পালন করতে পারবেন, আর না হলে আপনি এখানে বসে আছেন, মনটা যাবে। আপনার আজকে রাত্রিতে কি ডিনারের মেনু হবে সেগুলো আপনি ভাবছেন হয়তো, ছেলেকে কোথায় পাঠিয়েছেন, সে কি করে ফিরছে সেটা নিয়েও ভাবছেন হয়তো, আপনি বাড়িতে যাওয়ার সময় কি কিনে নিয়ে যাবেন সেটাও ভাবছেন, কোন দোকান থেকে কিনবেন, স্বামী ফিরবেন কি নিয়ে আসবেন সব ভাবছেন, আজকে রাতে কি হবে সেগুলো ভাবছেন। মনটা অন্য জায়গায় যেতেই পারে, আপনি এখানে বসে থাকছেন না, আপনার মনটা সবসময় ঘুরছে চর্বির মতো। কিন্তু যদি মনোযোগী ঠিক হন, ভালো করে যদি একটা জিনিস যখন যেটা করছেন, যখন খেলাধুলা করতে হয় খেলাধুলার সময় খেলাধুলাই করতে হয়, এটা স্বামীর কথা। যখন আপনি রান্না করবেন ভালো করে, সেখানেই রান্নায় মনটা দেবেন, অন্যদিকে মনটা দিতে গেলে রান্না পুড়ে যাবে, রান্না খারাপ হয়ে যাবে, এটা হবেই। ওই সে আমাদের একটা কাহিনী রয়েছে না, ওই একজন মেয়ে, সে প্রথম বউ হয়ে এসেছে বাড়িতে, শাশুড়ি তাকে রোজ নিয়ে যায় ভাগবত শোনাতে। সেই ভাগবত শোনাতে গিয়ে সে শুনে এসে ভাবছে, বাড়িতে এসে চিন্তা করছে যে কি সুন্দর কথা বললেন, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন, তাকে যে কোনোভাবে যদি সেবা করা যায়, একটু খাইয়ে দেওয়া যায়, বা তার যদি একটু পরিচর্যা বা সেবা করা যায়, তাহলে নাকি জীবনটা ধন্য হয়ে যাবে। ভাগবত সেটা বলছেন, ভাগবত পুথিকা পাঠক সেটা বলছেন, রোজ বলে, সেগুলো সব শুনে রোজ শাশুড়ির কাছে যায়, তিলক কাটে, সেখানে বসে বসে তার নতুন মন, সে নতুন নতুন শাশুড়ির কাছে যাচ্ছে, সেগুলো শুনছেন, শুনে তার মনের মধ্যে একটা রিপারকেশন হচ্ছে। বাড়িতে এসে একদিন রান্না বসিয়েছে, রান্নায় কিছু সবজি হয়তো সেখানে কোনটি নাড়তে নাড়তে হঠাৎ দেখতে পেল দূরে একটা গরু এসে তাদের বাড়ির উঠানে কিছু ধান মেলা ছিল, সেগুলো গরুটা একটা করে খাচ্ছে। এবারে সে সেই দিকেই তাকিয়ে আছে, ভাবছি আহারে প্রাণ ভরে গরুটা খাচ্ছে, কি সুন্দর তার সেবা হচ্ছে। একবারও ভাবছেন ওকে তাড়িয়ে দিয়ে আসি, শাশুড়ি মা এসে যাবে, বকাবকি করবে, গরুটা সব ধানগুলো খেয়ে নিচ্ছে, এটা তার মনের মধ্যে আসেনি। তার গতকালের ভাগবতের চিন্তা তার মনের মধ্যে আসছে, তার মনটা ওই ভাগবতে রয়েছে, তখনও পর্যন্ত তার মন থেকে বেরোয়নি যে ওইটি সেবা করতে পারলে আমার জীবনের সমস্ত সার্থকতা সঠিকভাবে যেন আমি পেতে পারবো, সার্থকতা আমার জীবনে আসবে, ঘটবে। এটা যখন সে ভাবছে, সে গরুটার প্রতি দয়াশীল হয়ে তার রান্নাটা পুড়ে যাচ্ছে, আর ওই গরুটার ঘাস খাওয়াটা দেখছে, ধান খাওয়াটা। হঠাৎ শাশুড়ি সে দূর থেকে ছুটে এসে, কোথায় দূরে ছিল দেখতে পেয়েছে, ছুটে এসে চিৎকার করে গরুটাকে তাড়াতে তাড়াতে সে বলছে, ও বৌমা তুমি দেখতে পাওনি সামনে গরুগুলো সব খেয়ে এলো ওটা, আর তুমি দেখছো বসে বসে, আর ওদিকে তো উনার ওকে পুড়ছে দেখছি। ছুটে এসে বললো, যথেষ্ট তাকে গালাগাল মন্দ করে তাকে বললো, কেন তোমার এই অবস্থা হলো, তুমি কি আজকাল ভাবুক হয়ে যাচ্ছে না? তখন বলছে, না মা, কালকে যে আপনি নিয়ে গেলেন ভাগবতে, সেই যে প্রতিকার বলছিলেন প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর রয়েছে, ওই ঈশ্বর কি সুন্দর খাচ্ছে ওই জীবটির মধ্যে, দেখছিলাম, সেটা দেখতে গিয়ে এই সমস্যাটা হলো। ও মা, এত বছর ধরে আমি ওই ভাগবতে যাচ্ছি, ওখানে জিনিস ওখানে রেখে দিয়ে চলে আসি, তুমি ওইটাকে আবার বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, ওটা বাড়ির জিনিস নয়। সেই রকম এইখানে আপনারা যখন এসেছেন, এইখানের উদ্দেশ্যে যখন এসেছেন, এইটুকু গ্রহণ করেই নিজেরা অন্তত সাময়িক কিছুক্ষণের জন্য একটু আনন্দ পেয়ে যাবেন। এটুকু যদি আনন্দের মনের মধ্যে আমি সঞ্চার করে দিতে পারি, সেখানে আমারও সার্থকতা, আমার কষ্ট করে পড়াশোনা করাটার সার্থকতা। এই নিবেদিতা তার জীবনে ওই জাতীয়তা বোধ, মানুষকে সেবা, এগুলোকে তিনি এত সুন্দরভাবে দেখেছিলেন বলেই
ওই নারীদের মধ্যে থেকে, মায়ের কাছে থেকে তিনি স্কুল পরিকল্পনা করেছেন। স্কুলটা তাকে তৈরি করার আগে তার বেশটা তৈরি হয়ে গেছে। তার এই বেশটার মধ্যে নিবেদিতা স্কুলের আমি অনেক তথ্য নিয়ে এসেছিলাম আজকে। নিবেদিতা স্কুলের অনেক ছাত্রীরা, ভারতী প্রাণা মাতাজি প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, তার জীবনে তার জোর করে তার পরিবারের পক্ষ থেকে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। সে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল, এসে নিবেদিতা স্কুলে আশ্রয় নেয়। পরবর্তীকালে তার একটা জীবন কি ভূমিকায় অবতীর্ণ হলো সেটা আমরা সকলে জানি। আসলে একটা আদর্শ, বিশ্বাস, ভালোবাসা, প্রেম, হৃদয়বদ্ধতা মানুষকে কোথায় পৌঁছে দেয়। আজকে নিবেদিতা এমন একটা স্কুল, আদর্শ স্কুল তৈরি করে গেলেন। কাকে সামনে রেখে করলেন, সেইখানেই গুরুত্বটা সবচেয়ে বেশি। কিরকম সেটা? সেটা হচ্ছে 12 তারিখে, নভেম্বর মাসের 12 তারিখে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে বাগবাজার অঞ্চলের অর্থোডক্স সমাজের পরিবারের অভিভাবকদের তিনি আহ্বান করলেন, একটা মিটিং করলেন। স্বামীজি যেন সেখানে দূরে রয়েছেন, তিনি নির্লিপ্ত। অনেকেই এসেছেন, সবাই নিবেদিতার মুখ থেকে শুনছেন কথাগুলো, স্কুল করা হবে, সেখানে কি শিক্ষা দেওয়া হবে, এটা তার উদ্দেশ্য। কিন্তু কি রকম স্কুল দেওয়া হবে? কিন্ডারগার্টেন স্কুল হবে, ছেলে মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে তাদের সমস্ত রকম শিক্ষা দেওয়া হবে। তার পরিকল্পনা এই সেগুলো তিনি বর্ণনা করছেন। কেউ বলছেন না যে আমার ছেলেকে বা আমার মেয়েকে স্কুলে পাঠাবো। মেয়েকে স্বামীজি একদম পিছনে চুপচাপ বসেছিলেন, নিবেদিতা লক্ষ্যই করেন। হরমোহনবাবুকে পেছনে দিয়ে ছেলে বলছেন, এই বেটা তুই বল তোর মেয়েকে স্কুলে পাঠাবি, তুই বললে দেখবি সবাই বলছে। আর তাকে ঠেলে যখন তুলে দিলেন, তিনি বললেন, মিস, দিস gentleman sent his girl to your school to get learn. ও যখন জোর করে ওর হয়ে বলে দিল, তখন বাধ্য হয়ে উঠে বলতে বাধ্য হলেন যে আই এম এগ্রি, আমি পাঠাবো। এবার অন্যান্যরাও ওকে দেখা দেখি সবাই, একজন উঠলে সবাই উঠবে, স্বামীজি আবার পিছনে দাঁড়িয়ে রয়েছেন, সবাই বললেন আমরা রাজি, আমরা সবাই নিয়ে পাঠাবো। এই করে স্কুল শুরু হলো। কিন্তু স্কুল শুরু হবে তারপরের দিনে, 13 তারিখ, কালী পুজোর দিন। সেই স্কুল যাত্রার প্রাক মুহূর্তটা ভারী সুন্দর। কাকে নিয়ে এলেন নিবেদিতা? মাকে নিয়ে এলেন। কার পুজো করে স্কুলের উদ্বোধন হলো? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পুজো, যিনি নিজে কখনো বই পুজো দেখেন। তবে বলতেন যে, নরেন মাঝে মধ্যে বলতেন যে, যখন মাস্টারমশাইয়ের সাথে আলোচনা হতো দক্ষিণেশ্বরে, তোরা কি সব আলোচনা করছিস রে? নরেন সরাসরি বলতেন, কি আর আলোচনা হবে, আপনি কিচ্ছু তো পড়াশোনা করেননি, উনি স্কুল কলেজে যাননি, সেই নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক বলেছি বাবা, ঠিক বলেছি, আমি তো সত্যি স্কুল কলেজে যাই। তবে এটা ঠিক, আমি কিন্তু নিজের নামটা সই করতে পারি, এটা আবার বলতেন। যদি কামারপুকুরে আপনারা যান, কামারপুকুরে যে বহু বিদ্যালয়টি রয়েছে, তার উপরে চিরসত্য হয়ে ঠাকুরের সেই কথাটাই লেখা রয়েছে। কি লেখা রয়েছে বলুন তো, বলতে পারবো? স্কুলে জানি, জানি না, পাঠশালা স্কুলে জানি না। যাবৎ বাঁচি তাবৎ শিখি। স্কুল আর কলেজে গিয়ে কি শিক্ষা পাই আমরা, কিন্তু সমাজ থেকে, জীবন থেকে, আমাদের জীবনটাই সবচেয়ে বড় শিক্ষক, অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় শিক্ষক। তাই ঠাকুর বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। মৃত্যুর দিন পর্যন্ত আমাদের শেখার রয়েছে। মা তাকে পুজো করে, সেই ঠাকুরকে পুজো করে তিনি একটি ছোট্ট বক্তৃতা দিলেন। মা কখনো কোনো বক্তৃতার আসলে কাউকে দেখেছেন তিনি জানি না। সেই মা সেদিনই একটি 2 লাইনের বক্তব্য রেখেছিলেন সবার সামনে। ব্রহ্মানন্দজি, বিবেকানন্দজি, শারদানন্দজি, বিরজানন্দজি, অনেকেই সেদিনে ছিলেন। তার সামনে মা যে ভাষণটি 2 লাইনে রেখেছিলেন, সে ভাষণটি চিরপ্রাসঙ্গিক এবং নিবেদিতা স্কুলের জন্য প্রাসঙ্গিক। সেটি হলো, তিনি বলেন, এই বিদ্যালয় থেকে বা এই শিক্ষালয় থেকে যারা শিক্ষাপ্রাপ্ত হবে তারা আদর্শ নারীতে পরিণত হবে, তারা প্রত্যেকেই আদর্শ নারী হবে। এটি যে কত সত্য। এদেশে কলকাতায় আশেপাশে কত স্কুল রয়েছে, নিবেদিতা স্কুলের একটি মেয়েকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি শিক্ষা তারা প্রাপ্ত হচ্ছে। তাদের আচরণ, তাদের বিহেভিয়ার, তাদের কথা, তাদের চাল চলন, স্বভাব চরিত্র, তার মধ্যে একটা শিক্ষার সত্যিকারের একটা আদর্শতা খুঁজে পাওয়া যাবে। এটি নিবেদিতার শিক্ষার আদর্শ, যেটি তিনি মাকে দেখেছেন 3 দিন করে। তার মধ্যে কত শক্তি, কত বুদ্ধি, কত তার সহজে সমাধান করে দেওয়ার ভূমিকা নিবেদিতা দেখেছেন মাকে।
সেগুলো দেখে তিল তিল করে তিনি আদর্শ হয়ে তিনি পরবর্তীকালে দুটি চিঠিকে দিয়ে আমি শেষ করব। নিবেদিতা একটি চিঠিতে দেখব 22শে মে 1898 খ্রিস্টাব্দ, সেই চিঠির শেষের অংশ তিনি লিখছেন, ওই মহিলাটির কথা তোমাকে বারবার বলবো বলবো ভাবে বলতে পারি না। আমার ভাষায় তিনি অন্যতম মহত্তমা নারী। এটা তিনি 5 বছর বেশি পরে চলে যায়। তিল তিল করে মহিলাটিকে দেখেছেন, দেখে তিনি 2রা সেপ্টেম্বর র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকার সম্পাদক তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবেন, তাকে তিনি একটি চিঠি লিখছেন। 2রা সেপ্টেম্বর চিঠিটা লিখছেন 1903 খ্রিস্টাব্দ। সেই চিঠিটা তিনি লিখছেন, তোমার যে প্রথম সন্তানটি পৃথিবীর আলো দেখবে, কন্যা সন্তান বলছেন, আমি তাকে সেই মহিলাটির কাছে নিয়ে যাব। তিনি আপাত দৃষ্টিতে খুব সরল, সহজ, কোনো তার আড়ম্বরতা নেই পারে, কিন্তু আমার ভাষায়, আমার চিন্তায় তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহত্তমা নারী। আগে অন্যতম নারী বলেছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এখন বলছেন দ্য গ্রেটেস্ট। অনেকের মধ্যে একজন, এবারে বলছেন তিনি একক স্থান অধিকার করেছেন। এই ভাবনা সেই মা, তার সামনে 11 তারিখে জন্মতিথি, তাকে দিয়ে শেষ করব। কিন্তু আরেকটি কথা অবশ্যই বলতে হয়, নিবেদিতার ভাবনা চিন্তা, তিনি চেয়েছিলেন তার আলোয় 16 নম্বর 17 নম্বর বসপাড়া লেন যে শিক্ষা এক সিংহ দুয়ারে পরিণত হয়েছে, তার জীবন প্রবাহ শেষে নিবেদিতার চিন্তা তিনি 1903 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি নিবেদিতার যে পত্র সংকলন রয়েছে, আপনারা যদি দেখেন নিবেদিতার পত্র সংকলনে প্রায় 850 চিঠি উদ্ধার করা গেছে, প্রায় 1000-এর মতো চিঠি ছিল। স্বামীজি থেকে অনেক বেশি চিঠি নিবেদিতার রয়েছে। শঙ্করী প্রসাদ বসুর কাছে আমরা কৃতজ্ঞ, তিনি এই চিঠিকে উদ্ধার করেছেন। তার অনুবাদ এখন অনেক হয়ে গেছে, ইংরেজি চিঠি ম্যাক্সিমাম। সেই চিঠির মধ্যে একটি চিঠিতে আমি যাবো, যেটা ভলিউম 1-এ রয়েছে, 28শে জানুয়ারি 1903 খ্রিস্টাব্দের চিঠি। নিবেদিতা যে চিঠিটি লিখেছেন, তিনি চেয়েছেন ওই আঙিনাকে, ওই সিংহ দুয়ারকে বিশ্ববিদ্যালয় রূপে তিনি যেন দেখছেন। তার ওই ছোট্ট স্কুলটি, যেখানে 4টি ছাত্রীকে নিয়ে শুরু করে বিধবা সধবা, এলাকার মানুষের আগ্রহ বেড়ে যায়। 1903 খ্রিস্টাব্দে তার বোধহয় দ্বিতীয়, 1902 খ্রিস্টাব্দে তার সংখ্যাটা দাঁড়ায় 46। তারপরে সেটা বাড়তে 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 শুধু ছাত্রী নয়, বিবাহিত মেয়েরা তখনকার দিনে শিক্ষার কথা ভাবতেই পারে না। আমাদের বিয়ে হয়ে গেল মানে শিক্ষার পথ শেষ, সংসারই হয়ে গেল, সে আবার শিক্ষা, তাকে আবার পড়াশোনা করতে হবে। এটাই আমাদের চিরকালের একটা প্রথা হয়ে আসছিল। শিক্ষাটা বিয়ের জন্যই জানো, আগে বলেছিলাম না, সেই বিয়েটা হয়ে গেছে, দ্যাটস এনাফ, আত্মপ্রয়োজন নেই। নিবেদিতার শিক্ষা পদ্ধতি দেখে বিবাহিত মেয়েরাও লাইন ধরে সূচি শিল্প থেকে, শিল্প ভাবনা থেকে তারা অনেক কিছু শিক্ষার জন্য তারা বীর জমাত, এবং সেটা এলাকার মানুষের আগ্রহে সেটা হয়েছে। বিধবা মহিলা তো আসতেই, তাদের তো আসতেই হবে, তাদের তো আর কোনো জায়গা নেই। সেই নিবেদিতা ওই চিঠিতে কি কথা বলছেন, 1.5 লাইনের চিঠিটির মধ্যে আমি প্রকাশ করবো, কারণ চিঠিটা অনেক বড় চিঠি। তার মধ্যে একটা প্যারার মাঝখানে যে 4টি শব্দ রয়েছে, সেটি আজকে বড় প্রাসঙ্গিক। তিনি বলছেন, আই উড লাইক মাচ টু মেক নাম্বার 17, 16 আর 17 নম্বর বসবারেন, এ রিয়েল ইউনিভার্সিটি সেটেলমেন্ট। আবার বলছি, আই উড লাইক মাচ টু মেক নাম্বার 17, এ রিয়েল ইউনিভার্সিটি সেটেলমেন্ট। তিনি স্বপ্ন দেখছেন, তিনি ভাবছেন, ভাবি কালে আমার ইচ্ছা হয়তো পূরণ হবে, সেটা এই 17 নম্বর বসপাড়া লেনটা একটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত হবে। আজ 150 বছর পরে নিবেদিতার নামে
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তৈরি হয়েছে টেকনো গ্রুপের দ্বারা SNU নামে, নিউ টাউনে। আমার সৌভাগ্য সেই ইউনিভার্সিটির সাথে আমি যুক্ত। আর নিবেদিতার অভিপ্সা, ইচ্ছা, সেটা আজ বাস্তবায়িত হতে চলেছে ঠাকুর মা স্বামীজি এবং নিবেদিতার আশীর্বাদে। ঘোষপাড়া লেনে 17 নম্বর ঘোষপাড়া লেনে যদি আপনারা এখন যান, সেই ইউনিভার্সিটি সেটেলমেন্ট যেটি নিবেদিতা চেয়েছিলেন সেটি ডানা মিলে ওড়ার অপেক্ষায়। তার সমস্ত সিভিল কনস্ট্রাকশন শেষের মুখে। পরবর্তীকালে ওখানে বহুমুখী শিক্ষার আঙ্গিকটি তৈরি হবে, যেখানে ভাবী ভারতীয় নারীরা তারা শিক্ষার প্রসারে নিজেদেরকে শিক্ষিত হওয়ার, ইউনিভার্সিটি সেটেলমেন্টের সুযোগ নেওয়ার অধিকারী হবেন এই ভারতীয় নারীরা। তাই মহারাজের নির্দেশে, নিবেদিতার ভাবনায় নারী শিক্ষা, সেই বিষয়ে আলোচনা আজকে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। ও অসন্তম মা সদ্গময় তমসং মা জ্যোতির্গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। আবার পরের মাসে নির্দিষ্ট দিনে সাক্ষাৎ হবে।